গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আনোয়ার পাশার লেখা রাইফেল রোটি আওরাত। আজ ৭ম পর্ব। সত্যিই তখন কোনো প্রশ্নের বা চিন্তার অবকাশ খুব ছিল না। ফিরোজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন, কিন্তু কোথায় যাবেন? রাস্তায় ব্যারিকেড, বড় বড় গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এরই মধ্যে এত শীঘ্র এত বিরাট গাছটাকে আনলো কেমন করে? আর জনগণ জানলই বা কেমন করে যে এখনই এই রাতে এসবের প্রয়োজন? দেশবাসী তবে অনেক এগিয়ে গেছে। বিকেলেও তিনি এই পথ দিয়ে পল্টন ময়দানের জনসভায় গিয়েছিলেন। বিকেলেও যথারীতি জনসভা হয়েছে ন্যাপের। মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি সমর্থন জানিয়েছে আওয়ামী লীগকে। বুড়ো বয়সে মাওলানা সেদিন ঘোষণা করেছেন শেখ মুজিব তার সন্তান তুল্য। না, ২৫ তারিখের জনসভায় নয়। সকলেই তো জানে ২৫ তারিখের জনসভায় মাওলানা উপস্থিত ছিলেন না। ঢাকাতেই ছিলেন না, অসুস্থ হয়ে সন্তোষ চলে গিয়েছিলেন। কয়েকদিন আগের অন্য এক জনসভায় বলেছিলেন শেখ মুজিব আমার সন্তান তুল্য। ঠিক বলেছিলেন। একটা দলের সাথে যতই দ্বিমত থাক, দেশের স্বার্থ নিয়ে কথা বটে, সেখানে কোনো মতভেদ দিয়ে কথা ওঠে নাকি? এই বৃদ্ধ বয়সেও মাওলানার চিন্তায় কোনো অস্বচ্ছতা নেই। এখন দলের নয়, দেশের স্বার্থ নিয়ে কথা বলো। দেশের স্বার্থ নিয়ে লড়াইয়ে নেমেছে আওয়ামী লীগ। তুমি দেশপ্রেমিক হলে অবশ্যই তাকে সমর্থন জানাবে, সোজা কথা। বিভিন্ন আওয়ামী পার্টি, ন্যাশনাল লীগ এখন তাই শেখ সাহেবের সঙ্গে। সঙ্গে নেই জামাতে ইসলাম, নেজামে ইসলাম, পিডিপি আর মুসলিম লীগের বিচিত্র শাখা। এই দলগুলো চায় কি? ঠিক কি যে চায় ফিরোজ বুঝতে পারেন না। ইসলামকে বাঁচানোই নাকি এদের লক্ষ্য। যত সব রাস্কেলের দল। আরে বাবা, ইসলামকে বাঁচানোর জন্য তোরা পাকিস্তান বানিয়েছিলি, কিন্তু ইসলামের অর্ধেক অনুসারী মানুষকেই তো হিন্দুস্তানে ফেলে পালিয়ে এলি তোরা। হ্যাঁ, সেই হিন্দুস্তানে যেখানে তোদের মতে ইসলাম বিপন্ন। ইসলামের অর্ধাংশকে বিপন্ন করে বাকি অর্ধাংশ বাঁচাতে হবে, এ কোন পলিটিক্স রে বাবা? আস্ত হাদারামের পলিটিক্স। পলিটিশিয়ানকে খানিকটা দার্শনিকও হতে হয়। না, ভাববাদী দার্শনিকের কথা হচ্ছে না। সমাজবিজ্ঞান ও ইতিহাস চেতনার উপর দাঁড়িয়ে অগ্রপশ্চাৎ বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত সাময়িকভাবে সাধারণ মানুষের সেন্টিমেন্ট বিরোধী হলেও যিনি তাতে পিছিয়ে যাবেন না, তিনি সত্যিকার দেশনেতা। সাধারণ মানুষের যুক্তি ও বুদ্ধির কাছে তিনি নিজের বক্তব্য পৌঁছে দেবেন। কখনো তাদের সেন্টিমেন্টকে উত্তেজিত করে নিজের নেতাগিরি বজায় রাখবেন না। চিন্তা করে ফিরোজ দেখেছেন, প্রকৃত দেশনেতার এই গুণাবলী দেশভাগের সময় ছিল অতি অল্প কয়েকজনের মধ্যেই। মুসলিমদের মধ্যে ছিল কেবল মাওলানা আজাদের মধ্যে। কিন্তু জিন্নার অনুগামীদের বক্তব্যটা বর্তমানে কি? যেখানে সবটাই ধ্বংস হয়ে যেত, সেখানে কায়েদে আজম তবু অর্ধেকটা বাঁচিয়েছেন। যুক্তিটা ছিল অধ্যাপক গোলাম কবিরের, নেজামে ইসলামের নেতা অধ্যাপক গোলাম কবির। নিজেই তিনি নামের আগে অধ্যাপক লেখেন, কিন্তু কখনো নাকি অধ্যাপনা করেননি লোকে বলে। অবশ্যই তারা দুষ্ট লোক এবং ইসলামের শত্রু। প্রকৃতপক্ষে গোলাম সাহেব অধ্যাপনা করেছেন, তবে কোনো কলেজে নয়, মাদ্রাসায়। কোন এক আলিয়া মাদ্রাসায় ৩ বছর তালবিলিম পড়িয়েছেন। ফাজেল ও টাইটেল ক্লাসের তালবিলিম। টাইটেলের মর্তবা কিছু বোঝো? টাইটেল হচ্ছে এম এর সমান। অতএব এম এ ক্লাসের ছাত্র পড়িয়েছেন গোলাম সাহেব। এম এ ক্লাসের ছাত্র যিনি পড়িয়েছেন, তিনি অধ্যাপক না হবেন কেন? অতএব মৌলভী গোলাম কবির অধ্যাপক গোলাম কবির হয়েছেন। এখন তিনি একজন প্রচণ্ড নেতা এবং ইমানদার নেতা। তার কথায় চললে ইমান পাকা হয়। কিন্তু ফিরোজ অধ্যাপক গোলাম সাহেবের কথা মনে নিয়ে ইমানদার হতে চাননি। বলেছিলেন, কিন্তু যে অর্ধেকটা আপনাদের কায়েদে আজম বাঁচাতে চাননি, সেই অর্ধেকটাই দেখি বেঁচে আছে, আর মরে যাচ্ছি আমরা। এই মজিজাটা ঠিক বুঝতে পারিনি।
ফিরোজের কথায় বারুদ অবশ্যই ছিল না, কিন্তু গোলাম সাহেবের মনে তা বারুদের বিস্ফোরণ ঘটিয়েছিল। প্রচণ্ড স্বরে বলে উঠেছিলেন, মোজেজা, মোজেজা কি বুঝেন আপনারা? না, পাক জবানে ওই শব্দ উচ্চারণ করবেন না। তা না করলেও আমার কথাটার জবাব তো আপনাকে দিতে হবে। না, তাও দেবেন না? দেব না। আবোল তাবোল একটা কিছু বললেই তার জবাব পাওয়া যায় না। হিন্দুস্তানে খাঁটি মুসলমান হয়ে বাঁচা যায়, এ কথা দুনিয়া জাহানে কেউ বিশ্বাস করবে না। ভারতের অতগুলো মুসলমান তাহলে? হিন্দুস্তানের মুসলমানগুলো ধীরে ধীরে সব হিন্দু হয়ে যাবে। একেবারে হিন্দু হয়ে যাবে? গুনাহ হবে না তাতে? এবং গুনাহ হলে সেটা কার হবে? আপনাদের সেই কায়দা আজমের না? বলাই বাহুল্য, এ কথায় ক্ষিপ্ত হয়েছিলেন গোলাম সাহেব। লাঠি উঁচিয়ে তাড়া করেছিলেন। হ্যাঁ, গোলাম সাহেব বেড়াতে বেরোনোর সময় ছড়ি বলে যেটাকে সঙ্গে নেন, সেটা জাতে লাঠি বটে। অমন যার বহর, তার নাম ছড়ি হয় কি করে? লম্বায় প্রায় 4 ফুট বিশুদ্ধ শালের সেই গোল কাষ্ঠখণ্ডের ব্যাস 1.5 ইঞ্চির কম নয়। ফিরোজ সেদিন হাস্যকরভাবে দৌড় দিয়ে মাথা বাঁচিয়েছিলেন। আজও কি তেমনি দৌড়াবেন? সেনাবাহিনী আসছে শহর দখল করতে। শহরের রাস্তায় ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষ বাধা দিতে এগিয়েছে। না, ফিরোজের হাসি তো পায়নি। নিরস্ত্র মানুষ ব্যারিকেড দিয়ে গতিরোধ করবে কার? আধুনিক সেনাবাহিনীর? ব্যাপারটা নিঃসন্দেহে হাস্যকর, এবং বাইরের লোক হলে তিনি হাসতেনই। কিন্তু ফিরোজ হাসবেন কি করে? এ তো খেলা নয়, অসহায় মানুষের বাঁচবার চেষ্টা। সেই 47 সাল থেকে গায়ের জোরে আমাদের গলায় আঙুলের চাপ কষতে শুরু করেছে ওরা। টুঁটি টিপে ধরলে মানুষ কতক্ষণ বাঁচে? বাধা দিতেই তো হবে, হয় মুক্তি না হয় মৃত্যু। দেশবাসী কি বিনা প্রতিবাদে নিঃশব্দে মরবে? অন্তত পশ্চিম পাকিস্তানিরা তাই চায়। ব্যারিকেডের সামনে ফিরোজ গাড়ি থেকে নামলেন। পথের একপাশ থেকে রাইফেল হাতে একটি যুবক এগিয়ে এলো, সালাম দিয়ে সামনে দাঁড়াল। তাদের পাড়ার ছেলে, অতএব চেনা ছেলে। সস্তা দামের সিগারেট খেত আর ঘুরে বেড়াত। কাজ কিছু করত কিনা ফিরোজ জানেন না। শোনা যায় সিনেমা হলের দ্বাররক্ষকের কাজ পেয়েছিল কিছুদিন আগে। 7ই মার্চের পর তা ছেড়ে দিয়ে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক হয়েছিল। ভারী কাজের ছেলে। কিছুকাল আগে একবার কলেজের 2টি ছোকরা পাড়ার একটি মেয়ের পিছু নিয়েছিল এবং অশালীন মন্তব্য করেছিল। এই ছেলেটাই সেদিন কলেজের ছেলে দুটিকে বেধড়ক মার দিয়েছিল না? হ্যাঁ, সে একাই সেদিন 2টি ছাত্রকে পিটিয়েছিল। তোমার সাথে যার পীড়িত নেই, তার পিছু ধাওয়া করে তাকে না হোক 10 কথা শোনাবে, আমরা পাড়ার ছেলে হয়ে এটা ছেড়ে দেব? সেদিন কলেজের ছেলে দুটিকে সে অমনি ছেড়ে দেয়নি, এবং বর্বর পাকিস্তানি সেনাদেরও সে আজ অমনি ছেড়ে দেবে না। ওরা আমাদের মারতে আসছে স্যার, কম করে হলেও 5 জনকে মেরে মরব। ভাই আমার, মৃত্যুকে তুচ্ছ করতে পারার এই সাহসটুকুই তোদের বাঁচাবে। কিন্তু এমন করে মরে তো কিছু লাভ হবে না। শত্রুকে আঘাত করতে হবে তখনই যখন জয়ের সম্ভাবনা থাকবে। নিশ্চিত ধ্বংসের সম্ভাবনার মুখে শত্রুকে বাধা দিতে নেই। তখন কেবল খোঁচা দিতে হবে গোপনে গা বাঁচিয়ে। খোঁচা দিয়ে দিয়ে রক্ত ঝরিয়ে কাবু করে ফেলতে হবে। কিন্তু কথাগুলি এই মুহূর্তে ফিরোজ বলতে পারলেন না। এই প্রচণ্ড উৎসাহের আগুনে জল দেয়া কিছুতেই উচিত কর্ম বলে তার মনে হল না। তিনি কেবল বললেন, হ্যাঁ, ওরা আসছে, কিন্তু আমাদেরকে মারতেই যে আসছে সে কথা কে বলল? ফিরোজের এ কথায় কোনো চাতুরী ছিল না, এবং শুধু তিনি কেন, কারো মনেই সেই সন্ধ্যায় কোনো সন্দেহ ঘুণাক্ষরেও ছিল না যে ওরা নির্বিচার গণহত্যার প্রতিজ্ঞা নিয়ে আসছে। আস্থা অসামরিক শাসন কর্তৃপক্ষের আয়ত্তের বাইরে বলে সেনাবাহিনী শাসনভার নিজের হাতে নিতে চায়, কিন্তু সাধারণ নাগরিককে সেজন্য তারা মারতে চাইবে কেন? এই প্রশ্নের জবাব সেই বাউন্ডলের ছোকরার জানা নেই। সে নিজের বিশ্বাসকেই ব্যক্ত করল। দেখবেন স্যার, ওরা এখন খ্যাপা কুত্তা হয়ে গেছে। এখন ওরা ঘরে ঢুকে আমাদের মারবে,
তা ঘরের মধ্যে মরার চেয়ে এখানে দাঁড়িয়ে দু একটাকে মেরে মরা ভালো। ঘরে ঘরে ঢুকে আমাদের মারবে, কথাটা একেবারেই অবিশ্বাস্য, কিন্তু মনে তবু খটকা লাগলো কেন? অবশ্য ফিরোজের মনে অন্য ধরনের একটা সন্দেহ ছিল। আলোচনার প্রথম দিকেই ইয়াহিয়া যে সামরিক শাসন তুলে নেবার প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা কি বিশ্বাসযোগ্য ছিল? হায় হায়, মানুষ এত ভণ্ডও হয়। দেশের প্রেসিডেন্ট হয়ে তুমি যখন বললে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে তোমার আগ্রহের জুড়ি নেই, তখন আওয়ামী লীগ সে কথা অকপটভাবেই বিশ্বাস করেছিল। তারপর যে সন্ধ্যায় তোমার জনগণের কাছে ভাষণ দেবার কথা, সেই সন্ধ্যায় তুমি লেলিয়ে দিলে সেনাবাহিনী। না, সেজন্যে আমরা অবাক হইনি। পুরোপুরি বিশ্বাস তোমাকে আমরা কোনো সময়ই করিনি। সন্দেহ একটা মনে মনে ছিলই, কিন্তু যে সন্দেহটা কোনো সময়ই মনে ছিল না, এখন যে সেইটাই দেখা দিল। ওরা ঘরে ঘরে ঢুকে আমাদের মারবে, সত্যি নাকি? বিশ্বাস করেও বিশ্বাস করলেন না ফিরোজ। তিনি বাসায় ফিরে এলেন। বাসায় ফিরেই ফোন ধরলেন। ডায়াল ঘুরিয়ে ঈপ্সিত কণ্ঠ পাওয়া যেতেই বললেন, হ্যালো, সব শুনেছেন তো? কিছু ভেবে পাচ্ছি না কি করব। আপনি কিছু দিক নির্দেশ করতে পারেন? বঙ্গবন্ধু ঠিকই বলেছেন, তিনি এখন সরে পড়লে তার খোঁজে সারা ঢাকা শহর খবিশটা তছনছ করে ছাড়বে। তা ঠিক, আমাদের দুর্গতি যতই হোক, সবের বিনিময়ে এখন বঙ্গবন্ধুকে রক্ষা করা কর্তব্য। আপনারা তাকে শীঘ্রই সরিয়ে ফেলার ব্যবস্থা করুন। না, তার কথা শোনা হবে না। ওই বর্বরদের হাতে পড়লে এবার তাকে বাঁচানো দায় হবে। পাকিস্তানি জালেমদের হাতে এবার বঙ্গবন্ধুকে পড়তে দেয়া হবে না কিছুতেই, মনে মনে ছটফট করলেন ফিরোজ। না, মুজিব ভাই বোধহয় তার কথা শুনবেন না। ওই কথাটা একবার যদি তার মাথায় ঢুকে থাকে যে তাকে না পেলে ওরা সাধারণ নিরীহ বাঙালিকে হত্যা করবে, তাহলে তাকে নড়ানোর সাধ্য কারো হবে না। কিন্তু তার বেঁচে থাকা যে দরকার। আমরা না হয় কিছু মরলাম, কিন্তু তিনি যদি বাঁচেন, আল্লাহ, তিনি যেন নিরাপদে পালিয়ে বাঁচেন। সেই রাতে এই প্রার্থনা শুধুই ফিরোজের ছিল না, বঙ্গবাসী প্রায় সকলেই, কেউ জ্ঞাতসারে, কেউ বা নিজের অজ্ঞাতেই শেখ মুজিবের নিরাপত্তা কামনা করেছেন। শেখ মুজিবুর রহমান শুধুই একটি নাম তো নয়, তা যে বাঙালির আত্মমর্যাদার প্রতীক এবং আনন্দময় জীবনেরও। আর 28শে মার্চের মধ্যাহ্নে বন্ধু সুদীপ্ত শাহিনের মুখোমুখি বসে ওই রাতের কথা ফিরোজ স্মরণ করলেন। তার আশঙ্কাই সত্য হয়েছে। মুজিব ভাই কারো কথা শুনেননি, ঢাকা ছেড়ে যেতে রাজি হননি, ধরা দিয়েছেন। আমার দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি নিরাপত্তার সন্ধানে বেরোব? অসম্ভব। এমন মানসিকতা বহন করতে পারেন একমাত্র বোধহয় ওই লোকটি। অন্তত পাকিস্তানে আর কেউ তা পারেননি। জিন্না লিয়াকত আলী ভারতীয় মুসলমানদের সমর্থনে পাকিস্তান আদায় করে তাদের কিভাবে কলা দেখিয়েছিলেন, সে কথা তৎকালীন কলকাতার অধিবাসী ফিরোজদের তো জানা আছে ভালোভাবেই। তাদের পিছে পিছে ভারতের পুঁচকে মুসলিম লীগ নেতারা এক দীর্ঘ লাফে কেউ করাচি, কেউ লাহোর, কেউ ঢাকায় পাড়ি জমিয়ে দেশপ্রেমের যে নমুনা দেখিয়েছিলেন, তা দেখবার মতো বই কি। ব্যাটারা, তোদের ভোটের দরকার ছিল, ভোট নিয়ে পাকিস্তান বানিয়েছি, এখন চললাম সেই পাকিস্তানকে ভোগ করতে। নেতাদের পেছনে পেছনে ভারতের 4-5 কোটি মুসলমান সকলেই যদি তখন বন্যার জলের মতো এসে পাকিস্তানে ঢুকত, তাহলে সেই বন্যায় পাকিস্তানের অস্তিত্ব তলিয়ে যেত না। ভারতীয় মুসলমানরা সব আহাম্মক, আর হিন্দুরাও গবেট। মুসলমানগুলোকে সব পাকিস্তানের দিকে খেদিয়ে দিলে কেমন করে জিন্নার কায়েদে আজমগিরি বজায় থাকত একবার দেখতাম। নানা চিন্তায় ফিরোজকে বড়ই অস্বাভাবিক দেখাচ্ছিল। শেষ পর্যন্ত সেই যুবকের কথাই সত্য হল। দেখবেন স্যার, ওরা এখন খ্যাপা কুত্তা হয়ে গেছে, এখন ওরা ঘরে ঘরে ঢুকে আমাদের মারবে। সত্যি ওরা ঘরে ঘরে ঢুকে বাঙালিকে মেরেছে। আওয়ামী লীগের কোনো নেতা কি এতটা ভাবতে পেরেছিলেন? পারেননি। অবশ্যই কোনো ভদ্রলোকের পক্ষে এতখানি নারকীয় কাণ্ড কল্পনা করা কঠিন, কিন্তু সেই যুবকটির কল্পনা তো ঠিকই এগিয়েছিল। আজ সেই যুবকের পরিণতি।
সুন্দর করে টেরি বাগিয়ে ড্রেন পাইপ ফুল প্যান্ট পরে সস্তা দামের সিগারেট ফুঁকতে ফুঁকতে পথে হাঁটত যখন, একটু দেখতে ভালো লাগতো না। কিন্তু আজ ওরা আমাদের মারতে আসছে স্যার। ঘরের মধ্যে মরার চেয়ে এখানে দাঁড়িয়ে দু একটাকে মেরে মরা ভালো। আহা, তোমার কথাই সত্য হোক ভাই, যদি মরে গিয়েই থাকো। তার আগে 2-4টে শত্রু সেনা তোমার গুলিতে যেন অক্কা পেয়ে থাকে। আহ, অমনি বখাটে ছেলে যদি বাংলা মায়ের আরো অনেক থাকত। হ্যাঁ, আরো অনেক। কেন? ভালো ছেলেরা সবাই সেদিন মায়ের আঁচলে লুকিয়েছিল নাকি? বিশ্ববিদ্যালয়ের বহু ভালো ছেলে প্রাণ দিয়েছে না? না না, কথা ভালো মন্দ নয়, দেশকে ভালোবাসা নিয়ে কথা। বখাটে ছেলেরা তাদের মাকে ভালোবাসে না, এবং সব ভালো ছেলে কি কাপুরুষ হয়? এখন তো ভালো মন্দ বিচারের সময় নয়, এখন চাই মাতৃভক্ত ছেলে, আর সাহসী। কিন্তু সুদীপ্তর মধ্য থেকে শুধু সাহসী নয়, প্রাণও যেন বিলুপ্ত হয়েছে। প্রাচীন মিশরের মমির মতো একজন ফ্যাকাশে সুদীপ্ত ফিরোজের সামনে সোফার উপর নিশ্চলভাবে পড়ে রইলেন। সুদীপ্তর স্ত্রী ঘরে এলেন। হাতের আঙুল ধরে পায়ে পায়ে এলো 3 বছরের শিশুকন্যা বেলা। আব্বাকে দেখেই বেলা এবার মায়ের আশ্রয় ছেড়ে বাপের কোলে গিয়ে চড়ে বসল। এই বেলার কাছেই সুদীপ্ত পরাজয় স্বীকার করেছেন। এলা কিংবা অনন্ত কখনো তাদের আব্বার কাছে এত প্রশ্রয় পায়নি। এলা তার বড় ভাই অনন্তর চেয়ে মাত্র 1.5 বছরের ছোট, এবং এলার 5 বছর পর বেলা। সুদীপ্তর 12 বছরের বিবাহিত জীবনের সন্তান এই 3টি। স্ত্রী আমিনা বললেন, নাও তোমার মেয়েকে সামলাও, ও সেই নীলক্ষেতের বাসায় যাবে। কথাটা না বললেও চলতো, কেননা বেলাই তার আব্বার গলা জড়িয়ে ধরে কানে কানে বলেছে, বাসায় যাবে না আব্বু। ও কথা আমরা বিশ্বাস করব না ভাবি, ফিরোজ বললেন। আপনি নিজের কথাটি কন্যাকে শিখিয়ে দিয়ে নিয়ে এসেছেন। অন্য সময় হলে এ কথার উত্তরে আমিনা কি বলতেন? হয়তো বলতেন, ঠিকই তো করেছি। আপনি জানেন না, ছেলেপেলের মা হলে মেয়েরা সন্তানদের নিজেদের উদ্দেশ্য সিদ্ধ করে নেয়। চটুলা রমণী আমিনার সাথে ফিরোজ কখনো কথায় পারেনি। তাই ফিরোজ একদা মোক্ষম প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলতে পারেন ভাবি, সুদীপ্ত মুখ চোরাটা আপনার সঙ্গে কথা বলে কি করে? আপনার মতো ঠোঁট কাটা স্বামীর সঙ্গে আপনার মুখচোরা লজ্জাবতীটি যেভাবে কথা বলে, ঠিক সেইভাবে। ফিরোজের স্ত্রী স্বভাবতই একটু লাজুক। তদুপরি বন্ধা বলে সবসময় মনে বোধহয় একটি বিষাদকে বহন করেন, তাই কথা বলেন কম। ফিরোজের এটা পছন্দ নয়, কিন্তু সুদীপ্ত ভারী পছন্দ করেন স্বল্পভাষিনী মীনাক্ষী নাজমাকে। মীনাক্ষী নাজমা, ঠিক এই নামটি আমিনার হওয়া উচিত ছিল। নিদেন পক্ষে মীনাক্ষী আমিনা, তা না, শুধু আমিনা খাতুন। বাপ মা আর নাম পাননি, কিন্তু মীনাক্ষী নাজমা অদ্ভুত নাম। কথিত আছে ফিরোজ নাম শুনেই মেয়েটিকে পছন্দ করেছিলেন, কিন্তু সে আজ 7 বছর আগের ঘটনা। মাত্র 7 বছর, সে আর কতটুকু। কিন্তু আজ সেই 7 বছর আগের কথা মনে হলে ফিরোজের কেমন ছেলে মানুষ ঠেকে। কি আশ্চর্য স্বপ্নময় ছিল সেই দিনগুলো। বিয়ে তিনি একটু বেশি বয়সেই করেছিলেন, বয়স তখন 35-এর কাছাকাছি। কিন্তু তখনও তার পৃথিবী প্রথম যৌবনের রং হারিয়ে ফেলেনি। তারপর সেদিনের পরে গেছে কত শত দিন। ফিরোজ আজ অবাক হলেন এই দেখে যে তার ভাবি অর্থাৎ আমিনা খাতুন তার কথার উত্তরে সাড়া দিলেন অত্যন্ত শীতলভাবে, না ভাই, ওখানে কি আর ফেরা যায় যে সে কথাটি মেয়েকে শেখাতে যাব? কেমন একটা করুণ সুর বাজল আমিনার কথায়, এবং সহসা ফিরোজ উপলব্ধি করলেন বড় ভুল করে ফেলেছেন তিনি। সত্যিই তো, বড় বেদনায়, বড় অসহায় হয়ে তারা গৃহত্যাগ করেছেন। এখন গৃহে ফেরা নিয়ে যে কোনো রসিকতাও যে আঘাত হয়ে বাজবে। তার মতো লোকের সেই এত বয়সে এত অসাবধানে কথা বলা উচিত হয়নি। তবে কিছু একটা তাকে বলতে হতো, কেননা সুদীপ্ত কিছু বলছেন না।
মেয়েকে কোলে নিয়ে তার মাথায় পিঠে হাত বুলিয়ে নীরব শুধু সোহাগ করছেন। কিন্তু সুদীপ্তর সোহাগে খুব একটা কাজ হল না। কানের কাছে খুব আস্তে আস্তে মেয়ে অনুযোগ করেই চলেছে, বাসায় চলো আব্বু। নীরবে মেয়েকে কোলে নিয়ে বাইরে গেলেন সুদীপ্ত। বারান্দা পেরিয়ে বাগানে নামলেন। কয়েকটি গোলাপ ফুটে আছে একটি গাছে। সেদিকে যেতেই মেয়ে হাত বাড়িয়ে দেখালো জবা। সারা গাছ ভরে আছে অজস্র জবা, যেন সদ্য রক্তস্নাত গাছটা মধ্যাহ্নকে ব্যঙ্গ করছে। সুদীপ্ত ওই গাছের সারা সবুজ অঙ্গে রক্তের ছাপ দেখলেন, আর এগোতে পারলেন না। মেয়েকে আরো নিবিড় করে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে। কিন্তু মেয়ে হাত বাড়িয়ে দেখালো, ওই ফুল আব্বু। তাই তো, ওইগুলি তো ফুলই, তবে দাঁড়িয়ে গেলেন কেন তিনি? তবু এগোতে চেষ্টা করেও এগোতে পারলেন না। পা বাড়াতেই মনে হলো, না না, ওরা ফুল হবে কেন? বুলেট বিদ্ধ অঙ্গের ক্ষত মনে হচ্ছে না? ঠিক তাই, ডক্টর ফজলুর রহমানের গায়ে গুলির দাগগুলো কেমন দেখাচ্ছিল, ঠিক এমনি প্রস্ফুটিত জবার মতো না? মেয়েকে বুকে জড়িয়ে আবার ছুটে গিয়ে ঘরে ঢুকলেন তিনি। হ্যাঁ, ছুটেই গিয়েছিলেন। কেমন একটা হন্তদন্ত ভাব। আমিনা তখনও ঘরে ছিলেন। ইতিমধ্যে মীনাক্ষীও এসে জুটেছিলেন, আর ফিরোজ তো ছিলেনই। তিনজনই সুদীপ্তর ছুটে আসা দেখে কেমন ঘাবড়ে গেলেন যেন। কি হল? তিন জোড়া দৃষ্টি সুদীপ্তর পানে নিবদ্ধ। ফিরোজ লাফিয়ে উঠলেন সোফা ছেড়ে। মহিলা দুজন দাঁড়িয়েই ছিলেন। হয়েছে কি? প্রতিটি চোখে এই জিজ্ঞাসা। সুদীপ্ত কিন্তু শটান সোফাতে এলিয়ে পড়লেন। বেলা কি তার বাপের এই চিত্তবৈকল্যের অংশ পেয়েছিল? সেই যেন অভিভূত হয়ে চুপ মেরে গেছে। নীলক্ষেতের বাসা, লাল জবা, কিছুই আর চাইবার নেই যেন। কি হয়েছে, আর্মি নাকি? শুধু একটু মাথা নাড়লেন সুদীপ্ত, জানিয়ে দিলেন, না, আর্মি আসেনি। আর্মি ছাড়া এত ভয়ের কিছু এখন দেশে আছে নাকি? আমিনার স্বামীর মাথায় হাত রাখলেন। ফিরোজ গিয়ে বসলেন পাশে। কিন্তু সুদীপ্ত তার পার্শ্বদেশে যাদের উপস্থিতি তখন উপলব্ধি করছিলেন, তাদের মধ্যে ফিরোজের নাম ছিল না, মীনাক্ষী বা আমিনাও ছিল না। ছিল কয়েকটি লাশ। অচেনা লাশগুলির স্পর্শে তার চেনা জগতের জীবনগুলি একে একে লাশ হয়ে যাচ্ছে, এবং সেই মড়কের মধ্যে তিনি বুকে চেপে ধরে বাঁচাতে চাইছেন তার 3 বছরের কন্যাটিকে। তাই আমিনা যখন কন্যাকে নিজের কোলে নিতে গেলেন, তখন বাধা দিলেন সুদীপ্ত। কিন্তু কিভাবে? ওকে বাধা দেয়া বলে না, এ যেন প্রার্থনা। না না, আমার মাকে কেড়ে নিও না আমার কোল থেকে। সুদীপ্তর এই মূর্তি ফিরোজ চিনতেন না। বাইরের কর্মজগতে চেনা বন্ধুদের ঘরোয়া পরিবেশের ছবি তো আমাদের অচেনাই থাকে। হতেই পারে না। এটা বুঝতে ফিরোজের আদৌ অসুবিধে হল না যে সুদীপ্তর স্বাভাবিক অবস্থা এটা নয়। এই অবস্থায় তাকে একাকী স্ত্রীর কাছে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে, ফিরোজ ভাবলেন। উঠে জানলার কাছে গেলেন এবং জানলা দিয়ে বাইরে কি যেন দেখলেন। তারপর বেরিয়ে গেলেন। ডাকলেন মীনাক্ষীকেও। মীনাক্ষী সুদীপ্তর মুখের উপর চোখ বুলিয়ে নিয়ে বেরিয়ে গেলেন নীরবে। স্বামীর মানসিক অবস্থা নিয়ে সচেতন হতে গেলে স্ত্রীদের চলে না। আমিনা স্বামীর মন নিয়ে কখনো মাথা ঘামান না। পুরুষের মনকে প্রশ্রয় দিলে তার আবদারের সীমা বেড়ে যায়। এত বেড়ে যায় তখন তাকে সামলানো দায় হয়ে ওঠে। মতটা আমিনার। বিদুষী আমিনা বলেন, দীর্ঘকালী স্ত্রীদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া স্বামীদের অভ্যাস। সেই অভ্যাসটাকে আরও বাড়তে দিলে মেয়েদের দাসিত্ব কখনো ঘুচবে না। অতএব নারী জাতির স্বার্থে আমিনা কখনো স্বামীর মন নামক পদার্থটিকে আমল দিতে শেখেননি। সেই জন্যে সংসারের পক্ষে আশঙ্কাজনক কোনো ঝড়ের প্রাদুর্ভাবও লক্ষ্য করা যায়নি। ওটা আমিনার ভাগ্য। ভাগ্যিস তুই গোবেচারা স্বামী পেয়েছিস। মন্তব্যটা আমিনার বাল্যসখী সেলিমার।
ফিরোজ ও মীনাক্ষী বেরিয়ে গেলে স্বামীকে এবার একা পেয়ে আমিনা তার কর্তব্য শুরু করলেন। স্বামীর দিকে দুপা এগিয়ে কোমরে আঁচল জড়িয়ে ঠিক চোখের ওপর চোখ রেখে বললেন, দুঃখটা তুমি একাই পেয়েছ নাকি? 12 বছরের পুরনো স্ত্রীকে স্বামীর না চেনার কথা নয়। সুদীপ্ত স্ত্রীর মেজাজ টের পেলেন। স্ত্রী এখন চটেছেন, কিন্তু কি আর করা যাবে? কারো রাগকে আমল দেবেন এমন অবস্থা এখন সুদীপ্তর কই? হ্যাঁ, কিছু একটা বলে এখন স্ত্রীকে শান্ত করা প্রয়োজন, কিন্তু কারো প্রয়োজন মেটাতে গেলেও একটা শক্তি লাগে। কোনো শক্তি সুদীপ্তর ছিল না বোধ হয়। চোখ তুলে স্ত্রীর দিকে তাকানোর কথাও মনে এলো না। হোক তোমার বন্ধু, তাহলেও পরের বাড়ি, এখানে ওই নাটকটা না করলে চলতো না? তবু সুদীপ্ত মুখ খুললেন না। স্ত্রী বলে চললেন, দয়া করে আর বোবা সাজতে হবে না। শোনো, এখানে অবস্থা সুবিধার নয়। যে কোনো সময় ফিরোজ সাহেবের খোঁজে আর্মি আসতে পারে। অতএব যাবে কোথায় এখন ভাবো। প্রাণপণ প্রয়াসে সুদীপ্ত শুধু বললেন, আজ এখন আর কোথায় যাই? রাস্তায় যানবাহন নেই। তা নেই, তুমি এখানে এনে কি বিপদেই ফেললে আমাকে। বললাম চলো খালার বাসায় যাই, তুমি শুনলে না। হ্যাঁ, আমিনা গতকাল এক ফাঁকে বলেছিলেন সে কথা। 23 নম্বরে ফিরোজ তখন সুদীপ্তর ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে ইকবাল হলের দিকে চেয়েছিলেন। একটা ঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছিল মশারি টাঙানো আছে। ফিরোজ যেন দেখছিলেন উতলা বাতাসে জানলা দিয়ে বাইরে উড়ে পালাতে চাইছে মশারিটা। কারফিউ উঠে যাওয়ার অবকাশে ওটা এখন যেন পালিয়ে বাঁচতে চায়। ওর মালিককে তারা গুলি করে মেরেছে, ওকে যদি পুড়িয়ে মারে? এখনও যে পোড়ায়নি সেইটাই ভাগ্য। ফিরোজ এইসব ভাবছিলেন এবং আমিনা নিভৃতে ডেকে স্বামীকে বলেছিলেন, ফিরোজ ভাইকে বলি আমাদের একটু খালার বাসায় পৌঁছে দিয়ে আসুন। তা বলা যেতে পারে, তবে ফিরোজ যখন নিজেই আগ্রহ করে তার বাসায় নিয়ে যেতে চায়। বাক্য শেষ করেননি সুদীপ্ত। তার চিন্তায় ছিল ফিরোজের সেই বিশাল বাড়ি। ওটা প্রায় খালিই পড়ে থাকে। ওদের মাত্র স্বামী স্ত্রীর সংসার। দরকার হলে একাংশ নিয়ে তারা আলাদা সংসার পাততে পারবেন। নীলক্ষেতের যা অবস্থা, তাতে অদূর ভবিষ্যতে সেখানে যে তারা ফিরতে পারবেন তেমন সম্ভাবনা কই। অতএব মোটামুটি একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা ফিরোজের বাড়িতে করা যেতে পারে। খালার বাসায় এটা সম্ভব হবে না। ফিরোজের বাসাতেও ব্যাপারটা যে খুব সহজ হবে তা নয়। হয়তো ফিরোজ বলে বসবেন, তাহলে বেরিয়ে যেতে হবে আমার বাড়ি থেকে, এবং সুদীপ্ত বলবেন, তাহলে তাই যাব, কি আর করা যাবে? বন্ধু বলেই তো আর সিন্দাবাদের নাবিকের মতো তোমার ঘাড়ের উপর বৃদ্ধ সেজে অনন্তকাল বসে থাকতে পারি নে। এইভাবে কথা চলবে কিছুক্ষণ। অগত্যা সুদীপ্ত যখন বেরিয়ে পড়তে উদ্যত হবেন, তখন অগত্যা রাজি হতে হবে ফিরোজকে। মোটামুটি এইসব সুদীপ্ত ভেবে রেখেছিলেন। এবং আমিনাও খালার বাড়ি খুব একটা পছন্দ করেন এমন নয়। খালা একটু দূর সম্পর্কের, তার মায়ের মামাতো বোন। তাছাড়া দেখতে হবে 5 ছেলে ও 2 মেয়ে নিয়ে খালার সংসারটি কত বড়। বড় মেয়ের না হয় বিয়ে হয়ে গেছে, কিন্তু বাকি 6 জনের সংসারে তারা গিয়ে যুক্ত হলে ব্যাপারটা খুব সুবিধার হবে না, সেটা আমিনাও বোঝেন বই কি। অতএব ফিরোজের বাড়ি সম্পর্কে তিনি আর খুব আপত্তি প্রকাশ করেননি। কিন্তু এখানে এসেই ভুলটা টের পেয়েছেন। না, মীনাক্ষী কিছু বলেননি, এবং ফিরোজ তো বলতেই পারেন না, আর বললেও সেটা সুদীপ্তকেই বলবেন। স্ত্রীলোকের সঙ্গে হাস্য পরিহাস চলে, কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক ও সিরিয়াস কোনো বিষয় নিয়ে আলোচনার পক্ষে ওই জীব একেবারেই অযোগ্য। মতটা ফিরোজের। অতএব বলাই বাহুল্য যে এ বিষয়ে ফিরোজের আমিনার সঙ্গে কোনো কথা হয়নি। কথাটা আমিনার কানে দিয়েছে পাশের বাড়ির প্রতিবেশিনী আফরোজা সাবির, প্রখ্যাত ব্যবসায়ী সাবির চৌধুরীর স্ত্রী। আফরোজা এক ফাঁকে এসে উপকারটি করে গেছে, বলে গেছে, আপনারা তো ভাই তপ্ত কড়াই থেকে এসে জ্বলন্ত উনুনে পড়লেন। এরা পাড় আওয়ামী লীগার, আর্মির নজর 16 আনা এদের পরে। আমরা পাশে থেকেই ভয়ে ভয়ে আছি। তা ভয় তাদের এখন হচ্ছে, কিন্তু 2 দিন আগেও যেটা ছিল সেটাকে কি বলা যাবে?
সেকালের ভাষায় বলা যায় ভক্তি। এই পরিবার সম্পর্কে তাদের একটা ভক্তিবোধ প্রকাশ পেত। সাবির চৌধুরী বা তার স্ত্রী আফরোজা সাবির দুজনেই কাউকে নিজেদের বাড়ির ঠিকানা দেবার সময় বলতো, আওয়ামী লীগের ফিরোজ সাহেবের বাড়িটা চেনেন না? তার পশ্চিম দিকে আমাদের বাসা। কোথা থেকে সাবির চৌধুরী শুনেছিল ফিরোজ সাহেব এবার প্রাদেশিক সরকারের মন্ত্রী হচ্ছেন। তারপর থেকেই ফিরোজের সঙ্গে দেখা হলে সালাম দেয়া অভ্যাস করেছিল, এবং সে যে ফিরোজ সাহেবের প্রতিবেশী সে কথা যত্রতত্র বলে বেড়াচ্ছিল। সেই সাবির চৌধুরী গতকাল গিয়েছিল পুরনো ঢাকায় খাজা সাহেবের সঙ্গে দেখা করতে। সেখান থেকে ফিরে বলে বেড়াচ্ছে সে নাকি বাসা বদল করবে, আওয়ামী লীগের লোকের পাশে আর থাকবে না। স্বামীর অনুরূপ স্ত্রী সচরাচর হয় না হয়তো, কিন্তু কখনো তো হয়ও। প্রাচীন সাহিত্যের উপমা অনুসারে হাড়ির মতন সরা এ যুগেও একেবারে দুর্লভ যে নয়, তারই প্রমাণ সাবির চৌধুরী এবং তার স্ত্রী আফরোজা সাবির। দুটি নামই এফিডেভিট করে পাওয়া। সাবির চৌধুরীর পূর্ব নাম ছিল সাবের আলী এবং আফরোজা ছিল আফজা। আফজা আইএ পাস, প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী। সাবের আলী বিএ ফেল করে প্রথম দিকে একটা অফিসে কেরানি ছিল। মোনায়েম খান গভর্নর হলে সহসা সাবের আলী আবিষ্কার করে যে মোনায়েম খানের স্ত্রী হচ্ছেন তার মায়ের ফুফাতো বোনের ননদ। মায়ের বোন মানে খালা। সাবের আলী খালাকে ধরে গভর্নর হাউসের কৃপা লাভে সমর্থ হয়েছিল। তারপরই হয়েছিল বিডি মেম্বার এবং ওয়ার্কস প্রোগ্রামের কাজে বিস্তর কৃতিত্বের পরিচয় দিয়ে অঢেল টাকা কামিয়েছিল। সেই টাকার বলেই আজ সে ঢাকা শহরে মাসে অন্তত কয়েক হাজার টাকা উপার্জনক্ষম ব্যবসায়ী। কিন্তু এই উপার্জন কার বদৌলতে? আইয়ুব খান মৌলিক গণতন্ত্র না খুললে কোথায় থাকত সাবির চৌধুরীর ব্যবসা? সে কি সাবির চৌধুরী হতে পারত? আজও সেই সাবের আলী হয়ে পড়ে থাকতে হতো। অতএব আইয়ুবের পতনে সত্যই যাদের চোখের জল পড়েছিল সেই তাদের একজন সাবের আলী ওরফে সাবির চৌধুরী। অতঃপর বড় দুর্দিন গেছে সাবিরের, তাকে দুর্দিনই বলে। বহু যত্ন সত্ত্বেও আওয়ামী লীগের শিবিরে ঢোকার কোনো প্রয়াস তার সফল হয়নি। কিন্তু কোনো প্রয়াসই কি পৃথিবীতে একেবারে ব্যর্থ হয়ে যায়? সহসা এক সময় প্রতিবেশী ফিরোজ সাহেবের কথা মনে হয়েছিল সাবিরের, এবং তারপরেই আফরোজা সাবির সেদিন বিকেলে একটু বিশেষ রকমের প্রসাধন করে মীনাক্ষীর সঙ্গে আলাপ করতে গিয়েছিল। হাজার হলেও প্রতিবেশী, এতদিন যে আলাপ পরিচয়টা হয়নি সেটা দুর্ভাগ্য বই কি। আধুনিক নগর জীবনের এই হচ্ছে সবচেয়ে বড় অভিশাপ। মানুষের সাথে মানুষের সম্পর্কটা এখানে বড় শিথিল, আমার তো একটুও ভালো লাগে না বলেছিল আফরোজা। প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী এই কথাটি বলবার জন্য অনেক তালিম নিয়েছিল মনে মনে, কিন্তু কাজ হয়নি। মীনাক্ষী অতি সরল মেয়ে, তিনি সরল বুদ্ধিতেই বলেছিলেন, তার কি করবেন বলুন, সবাই এখানে আপন আপন স্বার্থ নিয়ে ঘোরে কিনা, তাই নিঃস্বার্থ হৃদয় সম্পর্কের কারবারটা বড় একটা চলে না এখানে। তাছাড়া হাতে সময় থাকে বড় কম, এখানে লোকের কত কাজ। ও মাগি কি শেয়ান দেখেছ? ঠিকই সন্দেহ করেছে গো। অতএব সেদিন আর আলাপ খুব জমেনি, কেবল লাভের মধ্যে এতটুকু হয়েছিল, ফিরোজের দেখাটা শেষ পর্যন্ত মিলেছিল। প্রথমে গিয়ে যখন সে জেনেছিল যে ফিরোজ বাড়িতে নেই, তখন বেশ আফসোস হয়েছিল। এত যত্নের সকল সাজগোজ কি ব্যর্থ হবে? শেষ পর্যন্ত ব্যর্থ যে হয়নি তাতে খুবই খুশি হয়েছিল আফরোজা। কিছুক্ষণের মধ্যেই ফিরোজ ঘরে ফিরেছিলেন। আফরোজা তখন বুকের আঁচল ঠিক করতে গিয়ে সম্পূর্ণ আঁচলটাকেই দুহাতে সরিয়ে দিয়েছিল এবং সাদা ডিমের মতো ফর্সা পেটের ইঞ্চি ছয়েক অনাবৃত অংশে ফিরোজের দৃষ্টি আকর্ষণ করে এমন কায়দায় আঁচলটাকে তাড়াতাড়ি ঘাড়ের উপর স্থাপন করেছিল যে সেখানে তা স্থায়ী হয়েছিল কয়েক সেকেন্ড মাত্র। রেশমের শাড়ির আঁচল একটা আদাব দেবার চেষ্টা করতেই ঘাড়ের উপর থেকে খসে পড়েছিল। ব্লাউজের নামে আফরোজা যেটা পড়েছিল সেটা ব্রেসিয়ারের একটু চওড়া সংস্করণ বলেই মনে হয়েছিল ফিরোজের। কেবল স্তন দুটি ছাড়া আর সবই দেখা যায়, কিন্তু দেখতে কি ভালো লাগে? প্রাইমারি স্কুলের মাস্টারনি আফরোজাকে ফিরোজের ভালো লাগেনি।
তবে একটা লোভ হয়েছিল। রমণীর অনাবৃত দেহাংশ পুরুষচিত্তে স্বাভাবিক একটা লোভের সঞ্চার করেছিল। ওটা ভালো লাগা নয়। ভালো লাগা ও লোভ লাগা কি এক? তবে লোভটাকে ফিরোজ অস্বীকার করেন না। আফরোজার দেহ সৌন্দর্য ফিরোজ অস্বীকার করেননি। মধ্যবয়সী, তবুও তনু তোমার আশ্বিন আলো ছড়ায় আমার মনে। ফিরোজ একটু ভেবে দুছত্র কবিতা স্মরণ করেছিলেন। কিন্তু আফরোজার দেহ ঘিরে আশ্বিন আলোর উৎসবকে ফিরোজ কি সত্যই প্রত্যক্ষ করেছিলেন? তবু দুই চক্ষের প্রশংসা দিয়ে তাকে চেটেছিলেন। আফরোজাকে ঘিরে কোনো কবিতার চরণ স্থানকাল পাত্রোপযোগী বলে মনে হয়নি। তবু তার সঙ্গেই হেসে কথা বলেছিলেন। যদিও মামুলি কথা, তবু তাতেই খুশি হয়ে আফরোজা বাড়ি ফিরেছিল। বিশেষ করে খুশি হয়েছিল ফিরোজের শেষ বিদায়ের বাক্যটিতে, আসবেন আবার দেখা হবে, এই আশায় থাকলাম। শুনে আফরোজার দেহ ওই মুহূর্তেই গলে জল হয়ে যেতে চেয়েছিল। বেশি নয়, ফেব্রুয়ারি মাসের কথা সেটা। মাসখানেক মাত্র পার হয়ে 25শে মার্চে পৌঁছতেই ফিরোজের সামনে এখন বেগম আফরোজা সাবির মধ্যযুগীয় কুলবধূ হয়ে উঠেছে। পরপুরুষের সামনে লজ্জা দেখাতে হয়। সেই আফরোজা গতকাল থেকেই ফাঁক খুঁজছিল। গতকাল সুদীপ্তরা যখন এখানে এসে পৌঁছলেন, তখনই জানলার ফাঁক দিয়ে দৃশ্যটা দেখে নিতে আফরোজা ভুল করেনি। অতঃপর আজ এই বেলা 11টার দিকে এসে একসময় আমিনাকে একা পেয়ে বলে গেছে, এরা পাড় আওয়ামী লীগার, আর্মির নজর 16 আনা এদের পরে। কথাটা কিছু অস্বাভাবিক তো মনে হয়নি। আমিনার মনে হয়েছিল এই কথা তারা আগেই ভাবতে পারতেন, ভাবা উচিত ছিল। হ্যাঁ তো, আওয়ামী লীগারদের এখন বিপদ বই কি, এবং সে বিপদ এখানে এলে তাদেরও ঘাড়ে কিছুটা পড়তে পারেই তো। অতএব সরে যাওয়াই কর্তব্য। সেই কর্তব্যের কথা তিনি স্বামীকে স্মরণ করিয়ে দিলেন, এবং ওই পর্যন্তই। রাস্তায় যানবাহন নেই, অতএব অচলাবস্থা। স্বামী স্ত্রী সুদীপ্ত ও আমিনা দুটি পৃথক সোফায় নিঃশব্দে মুখ গুজে বসে রইলেন। মন যে ঘুরে ঘুরে ওইখানেই যেতে চায়, ওই সেই নারকীয় রাত্রির চত্বরে। 23 নম্বরের শেষ দুটি রজনীর নানা প্রহরের গলিতে নিশি পাওয়া ব্যক্তির মতো ঘুরে ঘুরেই মরতে হবে। যে কোনো মুহূর্তে নির্জন পেলেই সুদীপ্তর মন তৎক্ষণাৎ সেই দুটি রজনীর অধিবাসী হয়ে ওঠে। কিন্তু আমিনা, তিনি এখন ঠিক তেমনিভাবে বসে আছেন যেমন বসেছিলেন সেই গতকাল সকালে কারফিউ ওঠার সময়। কারফিউ উঠলে আমিনা ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে এসে বারান্দায় বসেছিলেন। ইকবাল হলের দিকে চোখ রেখে একটা চেয়ারে যেন সহসা পুতুল হয়ে গিয়েছিলেন। সুদীপ্ত যখন বাইরে যাবার পোশাকে ঘর থেকে বেরিয়ে স্ত্রীকে বলেছিলেন, আমি একটু নিচে থেকে আসি, আমিনা তখন কোনো কথা বলেননি। 36 ঘন্টা পর সবে তখন কারফিউ উঠেছে। রাস্তায় মানুষ বেরোতে শুরু করেছে, নিচেও জমা হয়েছে কিছু মানুষ। সুদীপ্ত দোরগোড়া পর্যন্ত গিয়ে ফিরে এলেন। আমিনা বাধা দিচ্ছে না দেখে খুবই অবাক হয়েছিলেন তিনি। বললেন, আশেপাশে একটু ঘুরে দেখে আসব, আধ ঘন্টাখানিক দেরি হতে পারে, তোমরা ঘাবড়ে যেও না যেন, আর তৈরি হয়ে থেকো, এখানে থাকা যাবে না, কোথাও কেটে পড়তে হবে। না, তাও কিছু বললেন না তার স্ত্রী। স্ত্রীকে এমন অনুগত তার বিবাহিত জীবনে একদিনও দেখেননি সুদীপ্ত। স্ত্রীর মুখের উপর সেই মুহূর্তে কি দেখেছিলেন সুদীপ্ত? প্রায় সারা রাত না ঘুমিয়ে ভোরের দিকে গুলিগোলার আওয়াজ কিছুটা কম হতেই ছেলেমেয়েরা একটু ঘুমিয়েছে, এখনো ঘুমিয়েই আছে তারা। কিন্তু স্বামী স্ত্রী কেউ ঘুমননি, কেউ কাউকে কথাও খুব একটা বলেননি। স্ত্রী আমিনার চোখে কেমন একটা নির্বিকার ভাব। স্বামী এখন কোথায় যেতে চায়, এখনই বেরুতে গেলে কোনো বিপদ হতে পারে কিনা, একান্তই যদি বেরুতে চায় কতক্ষণে তবে ফিরতে পারবে, ইত্যাদি বহু প্রশ্নই তো এখন আমিনার থাকার কথা। কিন্তু কোনো প্রশ্নই স্ত্রীর চোখে সুদীপ্ত দেখলেন না। এখন সুদীপ্তও যেন কেমন হয়ে গেছেন। তা না হলে এমন নিরুৎসুক, যেন প্রাণহীন স্ত্রীকে রেখে একা বেরিয়ে পড়তে পারতেন। মেয়েটার হল কি?
এমন একটা প্রশ্ন অন্তত একবারও তো মনে জাগতে পারত, কিন্তু জাগেনি। বিশ্বাস, বিস্ময়, উৎসাহ এবং কৌতূহলের যে সকল গ্রন্থি জীবনকে নানা জগৎ ব্যাপারের সঙ্গে গ্রথিত রাখে, তার সবকটি কি মরে গেছে সুদীপ্তর মধ্যে? তাহলে এমন বাইরে বেরোনোর ঝোঁকটাই বা মাথায় চাপে কেন? সত্যকার বাইরে বেরোনো কাকে বলে সেটা বারান্দায় বেরিয়েই কিঞ্চিৎ টের পেয়েছিলেন সুদীপ্ত। গত ৩৬ ঘণ্টা এই বারান্দায় তারা কেউ পা দিতে পারেননি। ঘরের সংলগ্ন বারান্দা, সেখানেও পা দিতে ভয়। ভয় তো হবেই। বারান্দায় পা দিলেই ইকবাল হলের মসজিদের ছাদে মরা মানুষের সারি সারি লাশগুলো দেখা যাচ্ছিল, এখনও দেখা যাচ্ছে, এবং শেষ পর্যন্ত দেখা গিয়েছিল। কাক শকুনে খেয়ে নেবার পর সেখানে কঙ্কাল পড়েছিল ১৮ এপ্রিল পর্যন্ত। সুদীপ্ত সেসব জানতেন না। জানতেন না যে তাদেরও ছাদে ৩০-৪০ জনের মৃতদেহ, অবশেষে কঙ্কাল অমনি পড়েছিল এপ্রিলের ১৮ তারিখ পর্যন্ত। অতঃপর সরানো হয়। সরানো না হতেও পারত, কিন্তু বাহির বিশ্বে পাকিস্তান যে সকলের মুখ হাসিয়েছিল। কেলেঙ্কারি যা করেছিল তা নিয়ে বাইরের লোকের কানাকানির অন্ত ছিল না। সর্বত্র বদনাম কুড়োতে হচ্ছিল। অতএব সতীত্ব প্রমাণের তাগিদেই তখন কিছু কিছু সাংবাদিককে এদেশ দেখে যাবার অনুমতি না দিয়ে আর উপায় ছিল না, এবং তখন অতি দ্রুত তার কুকীর্তির চিহ্নগুলো মুছে ফেলার জন্য তাকে তৎপর হতে হয়েছিল। অতএব কঙ্কালগুলি সরানো হয়েছিল। বস্তির আধপোড়া টিন, কাঠ প্রভৃতি সরিয়ে তার উপর দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারা শুরু হয়েছিল। কামানের গোলায় বিধ্বস্ত বাড়ি ও দেওয়াল মেরামতের হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু ব্যাপারটা পাকিস্তানিরা যত সহজ ভেবেছিল, আসলে তত সহজ ছিল না। অত ধ্বংসস্তূপ কদিনই মানুষ সরাতে পারে? সরাতে গেলে তো সময় আরও বেশি লাগে। অতএব সোজা উপায়, পোড়ানো বস্তির উপর দিয়ে বুলডোজার চালিয়ে পার্ক কিংবা রাস্তা বানিয়ে দাও। তাতে সময় বাঁচানো যাবে, কর্মীও লাগবে কম। কর্মী পাওয়াটা শহরে তখন একটা সমস্যা। গরিব লোকগুলো বেশিরভাগই হয় সংসার ত্যাগ কিংবা শহর ত্যাগ করেছে। এত দ্রুত সকলে শহর ত্যাগ করেছে যে নিকটাত্মীয়ের মৃতদেহ পর্যন্ত কেউ সরাবার এবং গোর দেওয়ার বা দাহ করার কথা ভাবেনি। জননীয় তার কোলের ছেলেকে কাক শকুনের কাছে সঁপে দিয়ে পালিয়েছে, কিংবা পালাতে গিয়ে বন্দিনী হয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়েছে। দেশের জওয়ানদের মনোরঞ্জনের ভার নিতে হবে তাকে। হবে না? জওয়ানরা তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছে সেই সুদূর পাঞ্জাব মুলুক থেকে, আর তাদেরকে একটু আমোদ দেবার জন্য তোমাদের মেয়েরা সতীত্বটুকু দিতে পারবে না? এই তোমাদের দেশপ্রেম? দেখছ না জওয়ানরা তোমাদের জন্য কত যুদ্ধ করেছে? অবশ্যই নিরস্ত্র বাঙালির বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু সেইটুকুর জন্যই সেনাবাহিনীর পূর্ণ শক্তি পাকিস্তানকে নিয়োগ করতে হয়েছিল। গোলন্দাজ বাহিনী, ট্যাঙ্ক ও সাঁজোয়া বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী। বাকি ছিল কোনটা? কিচ্ছু না। শুধু যদি বিমান বাহিনীর ব্যবহার না করত, তাহলেই দেখা যেত কত বীর তোমরা। কার বিরুদ্ধে যুদ্ধ করেছিল পাকিস্তানের বীর সৈনিকের দল? অসহযোগ আন্দোলনে ব্রতী দেশবাসীর বিরুদ্ধে। হাতে অস্ত্র নিয়ে কেউ অসহযোগ আন্দোলনে নামে না। বাঙালির হাতে পদাতিক বাহিনীর অস্ত্রও ছিল না। বিমান বাহিনী ও নৌবাহিনীর তো কথাই ওঠে না। এহেন বাঙালির বিরুদ্ধে নৌ, বিমান ও সাঁজোয়া বাহিনীর সম্মিলিত আক্রমণ। তাও সে বীর পুঙ্গবেরা দিনের আলোতে বেরুতে সাহস করেনি, এসেছিল রাতের অন্ধকারে। সুদীপ্তরা তখন ঘুমিয়ে পড়েছেন। প্রলয় গর্জনে সুদীপ্তর যখন ঘুম ভেঙেছিল তখন কত রাত। ওই মুহূর্তে তিনি ঘড়ি দেখেননি। এত শব্দ কিসের, সেই কথাটি সুদীপ্ত বিছানায় শুয়ে থেকে একটু ভাবতে চেষ্টা করেছিলেন। ক্লাব থেকে ফেরার সময় গত সন্ধ্যাকে অস্বাভাবিক কিছু মনে হয়েছিল কি? ক্লাবেও তো কোনো অস্বাভাবিকতার আভাস মেলেনি। কি ভয়ঙ্কর শব্দ রে বাবা! এই যে শব্দের পর শব্দ সাজিয়ে মালা গাঁথার দুশ্চেষ্টা। ঠা ঠা ঠা, পট পট পট, দ্রুম দ্রুম। একই সঙ্গে শব্দের এত বিচিত্র চেহারাকে সুদীপ্ত কখনো দেখেননি। ঠিক ঘটছেটা কি? ইতিমধ্যে আমিনাও জেগে উঠেছেন। ওগো, কি হয়েছে?
শুনছ? আমি তো অনেকক্ষণই শুনছি। সুদীপ্ত উঠে বাইরে এলেন। উত্তর দিকের বারান্দায় গিয়ে দেখেন পশ্চিম দিকের রেল কলোনির ঘরবাড়ি জ্বলছে, উত্তর পূর্ব কোণেও আগুন। আগুন কোন দিকে নেই, আর সব দিক থেকে ভেসে আসছে অসহায় মানুষের আর্তচিৎকার। শুরু হয়েছেটা কি? ফজলুর রহমান সাহেবকে ডাকবেন নাকি? দক্ষিণের বারান্দায় এলেন সুদীপ্ত। রান্নাঘরের দোরগোড়ায় দাঁড়ালেন গিয়ে। ওইখানে দাঁড়ালে নিচের তলায় ফজলুর রহমান সাহেবের বারান্দা দেখা যায়। ভদ্রলোকের স্ত্রী বিলেতে পিএইচডি করতে গেছেন। কয়েক মাসের মধ্যে রহমান সাহেবও যাবেন, কথা আছে। আপাতত বিরহ যাপন করছেন। এ নিয়ে প্রায়ই সুদীপ্ত আজকাল রহমান সাহেবকে জ্বালিয়ে খাচ্ছিলেন। জ্বালিয়ে খাওয়া কথাটা রহমান সাহেবেরই। আপনি আমাকে জ্বালিয়ে খেলেন দেখছি। দাঁড়ান, কালই প্লেনের টিকিট কাটছি। ব্যাস, একখানা টিকিটেই বিরহের অবসান। রঙ্গরসিকতার মূল্য বা কতটুকুই। কিন্তু এইসব নিয়ে চলছিল উপরে নিচে দুজন অধ্যাপকের পাশাপাশি দুটি জীবনধারা। কয়েক ঘন্টা আগেই ঠিক এই রান্নাঘরের দোরগোড়াতেই দাঁড়িয়ে সুদীপ্ত ফজলুর রহমানের খাওয়া দেখেছেন। বারান্দায় টেবিল পেতে সেখানে রহমান সাহেবরা খাওয়া দাওয়া করেন, এবং সেই জায়গাটা এখান থেকে স্পষ্ট দেখা যায়। সুদীপ্ত দেখছিলেন, আর মনে মনে আগামীকাল কি বলে রহমান সাহেবকে বিব্রত করবেন তার একটা রিহার্সাল দিচ্ছিলেন। দেখুন রহমান সাহেব, অন্যায় একটা করেছি, তবে আপনার গৃহিণী থাকলে করতাম না। এইভাবে ভনিতা করে কথা শুরু করতে হবে। তারপর তুলতে হবে সেই ডাল মেখে ভাত খাওয়ার কথা। কিন্তু হায়, সুদীপ্ত কি তখন জানতেন যে সে কথা তুলবার কোনো সুযোগই সারা জীবনে আর পাবেন না? কয়েকবার সুদীপ্ত রহমান সাহেবের নাম ধরে ডাকলেন, কিন্তু বাইরের এত আওয়াজে সুদীপ্তর ক্ষীণ আওয়াজ কারো কানে গেল না বোধ হয়। ইতিমধ্যে আমিনা এসে হাত ধরে সুদীপ্তকে ডাকলেন। পাগল হলে তুমি? শিগগির ঘরে এসো। দেখছো না কিভাবে চারপাশে গুলি ছুটছে? তোমাকে লাগতে পারে তো। তা তো পারি, খোলা বারান্দায় দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। স্ত্রীর সঙ্গে সুদীপ্ত ঘরে এলেন। ছেলেমেয়েরা তখন সকলেই জেগে উঠেছে। ঘরের মধ্যেও জানলা দিয়ে গুলি এসে তাদের লাগতে পারে। আমিনা অতএব খাটের নিচে ঢুকলেন অনন্ত ও এলাকে নিয়ে। ছোট মেয়ে বেলা বাপের কোলে। বাপের কোল যখন পাওয়া গেছে তখন সে নিঃসন্দেহে নিরাপদ। নিরাপত্তার বোধটুকু বেলার ক্ষুদ্র বুকে সঞ্চারিত হওয়া মাত্রই ভীতি প্রকাশের সাহস পেল মেয়ে। এতক্ষণ কাঁদতেও যেন ভয় পাচ্ছিল। আব্বু, ওইখানে চলো না, ভয় করে। খাটের নিচে আঙুল দিয়ে দেখালো মেয়ে। হ্যাঁ মা, চলো যাই। খাটের নিচে বস্তায় 1 মণ চাল ছিল। সুদীপ্ত সেই বস্তাটাকে সামনের দিকে একটা আড়াল সৃষ্টির চেষ্টা করলেন, কিন্তু 1 মণ মাত্র চালের আড়ালে কজন আর লুকোতে পারে? কত রকমের মারণাস্ত্র ব্যবহার করছে ওই বর্বরের দল, এবং আমাদের বিরুদ্ধে। আল্লাহ, আমাদের হাতে 2টো মর্টার কিংবা মেশিনগান যদি থাকত! একটা বন্দুকও যে নেই। এমনি খালি হাতে মরতে হবে, একেবারে খালি হাতে দাঁড়িয়ে মরতে হবে, কথাটা মনে হতেই সুদীপ্তর কান্না পেল। পৃথিবীতে আজও বর্বর দানবের অস্তিত্ব যখন আছে, তখন পুরোপুরি অস্ত্র বর্জন করে লেখনী হাতে নেওয়া বাঙালির উচিত হয়নি। ঠিক এমন একটা অবস্থার মুখোমুখি না হলে এই জ্ঞানোদয়টা সুদীপ্তর কখনোই হতো না। ওরা এবার খুব কাছাকাছি এসে গেছে মনে হচ্ছে। তাদের বিল্ডিংয়ের পাশেই ওদের চিৎকার করে বলা 2-একটা কথা কানে আসছে, কিন্তু কি বলছে বোঝা যাচ্ছে না। বোঝা গেল আমিনার কণ্ঠস্বর, ওগো আল্লাহকে ডাকো। ছাদে কিছুক্ষণ আগে থেকেই পদশব্দ শোনা যাচ্ছিল। সম্ভবত রেল কলোনির মানুষ ওরা। ওদের কলোনি আক্রান্ত হলে যারা পেরেছে কোনো মতে প্রাণ নিয়ে এসে লুকিয়েছে। কিন্তু লুকিয়েছে কোথায়? এই তো 23 নম্বরও এখন 3 দিক থেকে গুলিবিদ্ধ হচ্ছে। সুদীপ্তদের জানলার কাঁচ ভেঙে 2-একটা গুলি ঘরের মধ্যে এসে পড়তে শুরু করেছে। ওরা আমাদের মেরে ফেলবে। হায় আল্লাহ, বাঁচাও। ইয়া আল্লাহ, তোমরা সব আল্লাহকে ডাকো। আল্লাহ, তোমার শক্তি এই মুহূর্তে কয়েকখানা মর্টার মেশিনগান হয়ে আমাদের হাতে আসুক। সহসা প্রচণ্ড ক্রোধে সুদীপ্তর 2 চোখ জ্বলে গেল, কিন্তু নিভে গেল পরক্ষণেই।
এদিকে সুদীপ্তর বুকের মধ্যে বেলা তার আব্বার কথা একটুও বোঝেনি, কিন্তু মায়ের কথা ঠিকই বুঝেছে। সে ততক্ষণে তার মায়ের অনুকরণে শিশু কণ্ঠে আল্লাহকে ডাকতে শুরু করেছে, আল্লাহ আল্লাহ, আচ্ছা আব্বুর আমাদের মারবে কেন? মাগো, এই কথার কি জবাব আমরা তোমাকে দেব? ওরা আমাদের মারবে কেন? মানব শিশুর এই প্রশ্নের উত্তর আমরা চাইব কার কাছে? মানুষের কাছেই তো। কিন্তু মা, ওরা যে মানুষ নয়। মানব জীবনের মূল্যবোধ নিয়ে কথা উঠলে ওরা যে পশুর পর্যায়ে পড়ে। হ্যাঁ, এই সবই ছিল সুদীপ্তর মনের কথা। বলতে পারলে এই সব কথাই সে মেয়েকে বোঝাত, কিন্তু সেই মুহূর্তে সব কথা বুকের মধ্যে শুকিয়ে গিয়েছিল। কোনো কথাই সুদীপ্ত বলতে পারেননি। সিঁড়িতে পদশব্দ সুদীপ্ত শুনতে পাননি। কয়েকটি ভারী বুটের শব্দ বুলেটের আওয়াজে ডুবে গিয়েছিল। সিঁড়ির প্রতি ধাপে তারা গুলি করতে করতে এগিয়েছিল। প্রথমে ছাদের ওপরে, ছাদের ছোটাছুটির শব্দ আর বেধড়ক বুলেট বাজি। কেবল এক পক্ষের বুলেট, আরেক পক্ষ দাপাদাপি করে মরছে। মারছে না? কি দিয়ে মারবে? শেখ সাহেব অহিংস আন্দোলন শুরু করেছিলেন। অস্ত্রের কথা তো কেউ ভাবেনি, এবং সকলেই ভেবেছিল নিরস্ত্র মানুষকে ওরা প্রচণ্ডতম অস্ত্র দিয়ে আঘাত হানবে, এটা হতেই পারে না। কিন্তু ওরা মানে যে কারা, সেই কথাটা কারো চিন্তায় একবারও মনে আসেনি। ওগো, ছাদে কারা গো? সব মেরে ফেলল। আমিনার কণ্ঠস্বরে বঙ্গজননীর মমতা ও করুণ কোমলতা প্রকাশ পেল, কিন্তু সুদীপ্তকে তা স্পর্শ করল না। তিনি তখন একটি স্বার্থপরতাকে আঁকড়ে ধরে ভাবতে চাইছিলেন, ছাদ থেকে এবার ওরা নেমে যাবে। ছাদের লোকগুলিকেই ওরা মারতে উঠেছে, তাদের ঘরে ওরা ঢুকবে না নিশ্চয়ই। কেন ঢুকবে? তারা নিরীহ শিক্ষক বই তো নন। হ্যাঁ, রাজনৈতিক একটা মত তাদের আছে, তা সে সব মানুষেরই থাকে, কিন্তু সক্রিয় রাজনীতি তো কখনো করেননি। অতএব নেহি বেরাদর, কোনো অতএব নেই। টিক্কা খাঁর ঢালাও হুকুম, বাঙালিদের বাড়িঘর জ্বালিয়ে দাও, তাদের হত্যা করো, তাদের রমণীদের ধর্ষণ করো। অতএব সুদীপ্তদের ফ্ল্যাটের প্রবেশ দরজায় ধাক্কা পড়ল। প্রচণ্ড ধাক্কা, কিন্তু ধাক্কা দিয়ে খোলা যাবে না। সুদীপ্ত জানেন তাদের প্রত্যেকটি ফ্ল্যাটের প্রবেশ দরজা দুটি। একটি দিয়ে ঢুকলে প্রথমে পাওয়া যায় বারান্দা, অন্যটি দিয়ে এলে পাওয়া যায় বাইরের বসার ঘর। দুটি দরজাই বেশ মজবুত এবং ভেতর থেকে শক্ত ছিটকিনি দিয়ে আটা। তাহলেও সামরিক বাহিনীর লোকেরা কি আর চেষ্টা করলে ওই খিল ভাঙতে পারবে না? নিশ্চয়ই পারবে, কিন্তু কষ্ট কিছুটা হবেই। এবং কষ্ট করেই যদি ওরা ঢোকে, তাহলে ভাগ্যে নির্ঘাত মৃত্যু। তার চেয়ে নিজে খিল খুলে দিয়ে ওদের কাছে আত্মসমর্পণ করাই তো ভালো। সুদীপ্ত মনস্থির করতে সময় নিয়েছিলেন 2-4 সেকেন্ডের বেশি নয়। বেলাকে বুক থেকে সরিয়ে মায়ের কাছে দিয়ে চট করে বেরিয়ে এলেন খাটের নিচ থেকে। জামা গায়ে পড়তে পড়তেই ঘর খুললেন, কিন্তু বারান্দায় পা দিতেই অনুভব করলেন পেছন থেকে স্ত্রী তাকে জড়িয়ে ধরেছেন। ওগো, তুমি পাগল হলে? ওই হাইওয়ানদের সামনে যেতে আছে, শিগগির ঘরে এসো। ঠিক সেই মুহূর্তে সৈনিকদের গুলিতে ড্রয়িং রুমের প্রবেশ দরজার ছিটকিনি ভেঙে গিয়ে প্রবল শব্দে দরজা খুলে গেল। সেই সঙ্গে মুহুর্মুহু গুলির আওয়াজ। ড্রয়িং রুমে ওরা কি আস্ত ব্যাটালিয়নের মুখোমুখি হয়েছে? ঘরটা যে গুলি করে ঝাঁঝরা করে ফেলল, কিন্তু সুদীপ্তর ভাবনারা তখন কোথায়? সেই যে চিন্তাটা তাকে ঘর থেকে বারান্দায় এনেছিল, সে হঠাৎ অদৃশ্য হল যেন। প্রচণ্ড ঝড়ে আন্দোলিত ডালে কি পাখি থাকতে পারে? স্বামী স্ত্রী দুজনেই ছুটে এসে ঢুকলেন খাটের নিচে। ঘরের দরজা পর্যন্ত ভেজানোর বুদ্ধিটুকুও তাদের লোপ পেয়ে গেছে। খাটের নিচে বাপ মা তাদের পুত্র কন্যাদের বুকে জড়িয়ে ধরে মেঝেতে মাথা গুঁজলেন। আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও। হ্যাঁ, আল্লাহই তাদেরকে বাঁচালেন। তা না হলে ঘরে ঢুকে বিছানা খালি দেখেই ফিরে যাবার জন্য পা বাড়াবে কেন তারা? একটু উঁকি মেরে খাটের নিচটা দেখার কথা তো সহজেই মনে হতে পারত। হয়নি যে, ওইটুকুই আল্লাহর রহমত। এমনি করেই তার প্রেম নেমে আসে মানুষের জন্যে।
আরও দেখো, সৈনিকরা যাবার সময় খালি বিছানার এক কোণে শেল মেরে আগুন ধরিয়ে দিয়ে গেল। কাণ্ডটা তারা বিছানার মাঝখানে করতে পারত, কিংবা একাধিক শেল ছুঁড়তে পারত সারা বিছানা ভরে। কিন্তু না, এক মুহূর্ত দাঁড়ায়নি তারা। ঘরে তাদের স্পর্শযোগ্য কিছু ছিল না, কেবল বই ছিল, রাশি রাশি বই। वो भी शैतान का হাতিয়ার। বই হচ্ছে শয়তানের হাতিয়ার। অতএব সেই দিকেও তার একটা শেল ছুঁড়ে দিয়ে একটা আলমারিতে আগুন ধরিয়ে দিয়েছিল, এবং ওইটাই আল্লাহর কৃপা যে বই বিছানা সব পুড়ে যাওয়ার দৃশ্যটা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেনি। শালা বাঙালি কুত্তা ভাগ্যা, বলতে বলতে বেরিয়ে চলে গেল ওরা। একটা আলমারিতে ও খাটের এক কোণে আগুন ধরে গেছে ততক্ষণে। আর তো খাটের নিচে থাকা চলে না। কিন্তু সৈনিকরা যদি বাইরে উঁত পেতে বসে থাকে? না, থাকবে না। ওরা না জেনে গেছে বাঙালি কুত্তা ভাগ্যিয়া? তবু যদি, না না, যদির কোনো অবকাশ নেই। পুড়ে মরার চেয়ে গুলি খেয়ে মরা ভালো। সকলে বেরিয়ে হামাগুড়ি দিয়ে স্নান ঘরে গিয়ে ঢুকলেন। ভাগ্যক্রমে কলে পানি ছিল, আগুন তখনও খুব বেশি ছড়ায়নি। ওরা স্বামী স্ত্রীতে সহজেই সে আগুন নিভিয়ে ফেললেন। আর তারা কেউ খাটের নিচে গেলেন না। মেঝেতে বসে থেকেই এখন বাকি রাতটুকু কাটাবেন। কিন্তু কাটাবেন কি করে? ও মারে, এ কি আওয়াজ! এত প্রচণ্ড আওয়াজ সুদীপ্ত কখনো শোনেননি। এতক্ষণ এই আওয়াজটা কই ছিল না তো। সম্ভবত কামান দাগছে ওরা। কিন্তু কোথায়? সারা এলাকার ঘরবাড়ি সব ধূলিসাৎ করে দেবে নাকি? গুলির হাত থেকে বেঁচে এখন ছাদ চাপা হয়ে মরতে হবে? কি বিকট আওয়াজ আর গন্ধ! বৃষ্টি ঝাঁঝালো গন্ধে বাতাস ভরে গেছে। ছাদ যদিও মাথায় না ভেঙে পড়ে, তাহলেও এই গন্ধেই মরতে হবে। এই কূট গন্ধ দূষিত বাতাস কিছুক্ষণ টানলেই নির্ঘাত মৃত্যু। সুদীপ্ত জানলা বন্ধ করতে গেলেন। উত্তর দিকের জানলা বন্ধই ছিল। পূর্ব ও দক্ষিণের জানলা দুটো পর্দা আড়ালে দেহ লুকিয়ে বহু সন্তর্পণে তিনি বন্ধ করলেন। পায়ের নিচে অনুভব করলেন ভাঙা কাচের টুকরো। তখনই মোজা জুতো পরিয়ে দিলেন ছেলে মেয়েদের পায়ে। চারিদিকে ফর্সা হয়ে এলে অতি সন্তর্পণে জানলার পর্দা একটু ফাঁক করে পূব দিকের খোলা মাঠের পানে তাকালেন সুদীপ্ত। হ্যাঁ, এ কি কাণ্ড! এত মৃতদেহ! মাঠের এক কোণে অনেক লাশ পড়ে আছে, অনেক লাশ। ওদেরকে কোথাও মেরে ওইখানে জমা করেছে, নাকি জ্যান্ত ধরে এনে ওইখানে দাঁড় করিয়ে গুলি করেছে? যাই ওরা করে থাকুক, ওইখানে এমনি করে ফেলে রাখার কারণটা কি? লাশের আদমশুমারি করবে নাকি? দক্ষিণ দিকের জানলা দিয়ে এবার দৃষ্টি ফেললেন সুদীপ্ত। ইকবাল হলের মসজিদের ছাদে কয়েকটি লাশ। একটি লাশ পড়ে আছে, সেখানে পাইপের একটি বড় ছিদ্র দিয়ে ঝরঝর করে জল পড়ছে। বোধহয় গুলি খাওয়ার পরেও জীবিত ছিল ছেলেটি এবং পিপাসার্ত হয়েছিল। তখনই বোধহয় সে কোনো মতে নিজেকে ওই জলধারার নিচে নিয়ে ফেলেছিল। কিন্তু মুখ তো জলের নাগাল পায়নি। পানির পেয়ালা হাতে পেতেই প্রাণ নিঃশেষিত হলে সে পানি পাওয়া না পাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে? হায় হায়, ছেলেটা পিপাসা নিয়েই মরেছে। সুদীপ্ত দেখলেন জলের ধারা ঝরছে তার গলার কাছে, বুকের ওপর। তখনও ঝরছে। কয়েকদিনই ঝরেছিল অনবরত, এবং ঝরে ঝরে তার গায়ের ওপর দিয়ে গড়িয়ে গেছে বিশুদ্ধ পিপাসার জল। কিন্তু পিপাসা নিবৃত্তির প্রয়োজনে লাগেনি। গল্পকথনময়ী কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আনোয়ার পাশার লেখা রাইফেল রুটি আওরাত, আজ 7ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।